মাঝরাতে বাথরুমে উঠেছিল দীপন। দেবীর ঘরের কাছে এসে হঠাৎ দাঁড়িয়ে পড়ে। ঘরের ভেতর থেকে কথা বলার ফিসফিস আওয়াজ আসছে। ভীষণ অবাক হয় দীপন। দিদি এখন ফোনে কথা বলছে? এত রাত্রে কার সাথে কথা বলছে দিদি? প্রেম টেম করছে নাকি? মনে হচ্ছে প্রেমিক ট্রেমিক জুটিয়েছে। নিশ্চয়ই তাই, না হলে রাত্রি 12টা 15-র সময় ফিসফিস কার সঙ্গে কথা বলবে? এজন্যই দিদির এত পরিবর্তন। প্রেমিকের কাছ থেকেই সাহস পাচ্ছে দিদি, তাই আজকাল মাকেও মানে না। আগামীকাল থেকে দিদিকে একটু চোখে চোখেই রাখতে হবে। আমিও দেখব দিদির এই প্রেমিকটি কে। আগে নিজে কনফার্ম হই, পরে বাবা মাকে সব প্রমাণসহ জানাবো। একটা ধূর্ততার হাসি দিয়ে নিজের ঘরে ঢুকে দীপ। দেবী হঠাৎ ফোনটা কেটে দিতে হতবাক হয়ে যায় তথাগত। তারপর তার মুখে একটা দুষ্টু হাসি ফুটে ওঠে। মনে মনে ভাবে, কেসটা যতই জটিল হবে ততই তো সলভ করে মজা। বন্ধু তো আপনি আপনার হবই ম্যাডাম। এর মধ্যেই আমি আপনাকে নিয়ে ভাবতে আরম্ভ করে দিয়েছি। দেখি কতদিন আপনি আমার বন্ধু না হয়ে থাকতে পারেন। পরের দিন সকালে বিকাশবাবু একটা 17-18 বছরের ছেলেকে তথাগতর কেবিনে নিয়ে আসেন। স্যার, এই ছেলেটার নাম হারু, জেলেপাড়ায় ঘর। এই ছেলেটার কাছ থেকেই দেবিকা ম্যাডামের ফোনটা পাওয়া গেছে। স্যার, আমি একে অনেক জিজ্ঞাসাবাদ করেছি, কিন্তু ছেলেটা কিছুতেই মুখ খুলছে না, শুধু মিথ্যে কথা বলছে। তথাগত দেখে ভীষণ রোগা পাতলা, চুলগুলো একটা বিশেষ ভঙ্গিমায় ছাটা, চুলের ঝুঁটিগুলো সোনালি রং করা, ছেঁড়া জিন্স পরা একটা কিশোর ছেলে তার সামনে দাঁড়িয়ে আছে। এত বাচ্চা ছেলে পকেটমারি করে মনটা তেতো হয়ে যায় তার। দেবিকার ফোনটা বিকাশবাবুর হাত থেকে সে নিজের হাতে নেয়। বিকাশবাবু তখন বলছেন, আমাকে তো সত্যি কথাটা বললি না হারু। এবার স্যারের কাছ থেকে ধোলাই খেলেই তোর মুখ দিয়ে সব সত্যি বেরিয়ে পড়বে। এ কথা শুনে কেঁদে ফেলে হারু। তথাগতকে বলে, বিশ্বাস করুন স্যার, আমি চুরি করিনি, আমি বাসে পকেটমারি করিনি, আমি তো সারাদিন জেলেপাড়ায় মুরগি কাটি। এই ফোনটা আমি পল্টুদার কাছ থেকে 3000 টাকায় কিনেছি। পল্টুদা বলেছিল ওর একটা পুরনো ফোন বিক্রি আছে, একদম নতুনের মতো, 3000 টাকা দিলেই ফোনটা দিয়ে দেবে। আমি সত্যি বলছি স্যার, এই ফোনটা আমি পল্টুদার কাছ থেকেই কিনেছি, মা কালীর দিব্যি। হঠাৎ তথাগতার কেবিনে ঝড়ের বেগে এক মাঝবয়সী মহিলা ঢোকে। ও বাবা হারু, তুই কি সর্বনাশ করেছিস রে? কেন তোকে পুলিশে ধরে এনেছে বাবা? হারুর মায়ের গায়ে রাষ্ট্রে গন্ধে পুরো কেবিনটা ভরে যায়। তথাগত এবং বিকাশবাবু দুজনেরই বেহাল দশা। বিকাশবাবু খেকিয়ে ওঠেন, এই এই তুই কে রে? হঠাৎ স্যারের কেবিনে চলে এলি যে? যা বাইরে গিয়ে বস। এবার হারুর মা চিৎকার জুড়ে দেয়, কেনে বাইরে যাব? আগে বলুন, আমার হারুকে থানায় তুলে এনেছেন কেনে? কি দোষ করেছে আমার হারাধন? তোমার হারাধন বাসে পকেটমারি করেছে, একজন দিদিমণির ব্যাগে ব্লেড চালিয়ে ফোন টাকা সব চুরি করেছে। এই যে দিদিমণির চুরির ফোন হারুর কাছে পাওয়া গেছে। এবার হারুর মা নিজ মূর্তি ধারণ করে। কোন আবাগির বেটা বলেছে আমার হারু চোর? কে দেখেছে আমার হারুকে বাসে পকেটমারি করতে? শুনো পুলিশ বাবুরা, আমরা গরিব, মায়ে বেটায় গতর খেটে খাই, আমরা চোর লই। হারুর বাপ মরে যাওয়ার পর থেকে আমি বাজারে মাছ কাটি, মাছ বেচি। সকাল থেকে রাত পর্যন্ত জেলা পাড়ায় আমার হারু মুরগি কাটে, মাংস বেচে। আমরা সৎ পথে রোজগার করি, চুরি পকেট মারি এসব আমাদের কাজ লয়। ফোনটা হারু পল্টুর কাছ থেকেই কিনেছে। আমি 1000 টাকা হারুকে দিয়েছি ফোনটা কিনতে। প্রথমে তো হারু ফোনটা চালাতেই পারেনি, নেপলা হাতে ধরে শিখিয়ে পড়িয়ে দিয়েছে। এটা চুরির ফোন আমরা কি করে জানবো? তোমরা পল্টুকে ধরে আনো। হাত পা নেড়ে প্রচণ্ড জোরে চিৎকার করে জবা, অর্থাৎ হারুর মা, তার মুখ থেকে পানের পিচ, দোক্তার থুতু সব ছিটকে ছিটকে বের হয়ে আসে। এবার তথাগত গম্ভীর গলায় হারুর মাকে বলে, আপনি আস্তে কথা বলুন, এটা থানা, এখানে চিৎকার চেঁচামেচি করবেন না। তারপর হারুর দিকে তাকিয়ে বলে, তুই সব সত্যি কথা বলছিস তো? আর এই পল্টুটাকে, ওকে কোথায় পাবো? এবার আরও জোরে কেঁদে ফেলে হারু। স্যার বিশ্বাস করুন, আমি জানিনি
এটা চুরির ফোন বলে। তাহলে তো আমি ফোনটা লুকিয়েই রাখতাম, এতে নিজের সিম কার্ড ঢুকিয়ে ফোনটা কি হাতে হাতে নিয়ে ঘুরতাম? এই চুরিটা পল্টুদার কাজ। শালা পল্টুদা চুরির ফোনটা আমাকে বেচে দিয়ে আমাকে ফাঁসিয়ে দিয়ে তামিলনাড়ু পালিয়ে গেছে। ফিরুক একবার তামিলনাড়ু থেকে, তারপর আমি আমার বন্ধুদের নিয়ে ওর জিপ টেনে ছিঁড়ে ফেলবো। স্যার, তাহলে হারুর কি হবে? একে কি লকআপে ঢোকাবো? ছুটে গিয়ে তথাগতর দুটো পা জড়িয়ে ধরে জবা। ও বড়বাবু, আমার বেটাকে ছেড়ে দেন গো, ওকে শুধু শুধু জেলে ঢুকাবেননি। আমার হারু কোনো দোষ করেনি, গোটা জেলাপাড়া সাক্ষী দিবে। আমার বেটা খুব সহজ সরল সৎ ছেলা, হারু চুরি করেনি গো। দরকার হলে জেলাপাড়ার সবাইকে আমি সাক্ষী দিতে থানায় নিয়ে আসবো। এই ছাড়ো ছাড়ো, পাটা ছাড়ো। এই হারু, তুই এখন বাড়ি যা, পরে প্রয়োজনে তোকে ডেকে পাঠাবো। আর ফোনটা আমার কাছেই থাক। যা, তোরা মা ছেলে ঘরে যা। শশব্যস্ত তথাগত বলে, ও বড়বাবু, আমাদের 3,000 টাকা জলে চলে গেল। ওই হারামি পল্টুটা হারুকে এমন ফাঁসালো, এটা জেলা পাড়ার সবাইকে বলবো। আর ওই পল্টার মাটাকে আমি দেখছি। ব্যাটা নিজে চুরি করে আমার হারুকে ফাঁসিয়ে দেওয়া, দাঁড়া আমি দেখাচ্ছি। বক বক করে চলে গেল জবা। এই স্যার বললেন তো ঘরে যেতে, যা পালা। এখনো যদি থানায় বক বক করিস তাহলে হারুকে লকআপে ঢুকিয়ে রেখে দেব। যা ভাগ। বিকাশবাবু চিৎকার করে। তাড়াতাড়ি হারুর হাত ধরে তথাগতর কেবিন ছাড়ে জবা। ইস, স্যার কি আষ্টে গন্ধ, অন্নপ্রাশনের ভাত উঠে আসছে। দেবীর ফোনটা হাতে ঘোরাতে ঘোরাতে তথাগত বলে, অবশেষে ম্যাডামের 12,000 টাকা দামের স্মার্টফোনটা আমার হাতে এলো। ঠিক বলেছেন স্যার, ফোনটাতে মনে হয় ম্যাডামের জীবন আটকে আছে। দেখবেন আজও হয়তো স্কুল ফেরত ফোনের খোঁজ নিতে থানায় চলে আসবেন ম্যাডাম। মৃদু হাসে তথাগত। হ্যাঁ আসবেন তো, 12,000-এর ফোন কিনা, দেখবেন বিকেলে ম্যাডাম ঠিক আসবেন। তারপর মনে মনে স্বগতোক্তি করে, না এসে যাবে কোথায় ম্যাডাম, ঠিক টোপ দিয়ে ডেকে আনবো। তাই হারুকে নিয়ে কি করা যায় বলুন তো স্যার? ছেলেটা কি সত্যি বলছে? আমার বিশ্বাস হারু আর হারুর মা সত্যি কথাই বলছে। তবে আমাদের ইনফরমারকেই হারু আর পল্টু দুজনের ব্যাপারেই খোঁজখবর নিতে বলুন। পল্টুর ব্যাপারে সব তথ্য আমার চাই। তবে মনে হচ্ছে এই হারু ছেলেটা নির্দোষ, বেচারা পল্টুর জালেই ফেসে গেছে। আপনি ঠিকঠাক সব খবরগুলো সংগ্রহ করুন। বিকেলে স্কুল থেকে বের হতেই দেবী দেখে তথাগত কল করছে। ফোনটা ধরে না দেবী। তথাগত বার তিনেক কল করে, দেবী একবারও ধরে না। ভীষণ রেগে যায় তথাগত। এই মেয়ে ভীষণ জেদি তো। তবে আমাকেও তুমি চেনো না। এই ইতিহাসের দিদিমণিকে যদি আমি জব্দ করতে না পারি তবে আমার নাম তথাগত নয়। রোহিণী বাস স্ট্যান্ডে নেমে সোনপুরের বাসের অপেক্ষা করে দেবী। ফোনটা ব্যাগ থেকে বের করে দেখে তথাগত আর কল করছিল কিনা। তখনই হোয়াটসঅ্যাপে তথাগতর মেসেজটা দেখতে পায়। আপনার ফোনটা আমরা উদ্ধার করেছি, ওটা এখন আমার কাছেই আছে। ব্যাস এইটুকুই, আর কিছু লেখেনি। তাড়াতাড়ি তথাগতকে কল করে দেবী। ফোন পুরো রিং হয়ে কেটে যায়। পুনরায় তথাগতকে কল করে। এবার ফোনটা রিসিভ হয়। কি ব্যাপার, বারবার ফোন করছেন কেন? একটা কেসের জরুরি তদন্তে এসেছি। কি প্রয়োজন তাড়াতাড়ি বলুন। তথাগত ধমকে কথা বলা শুনে অবাক হয় দেবী। বেশ আঘাত পায়। কাল সন্ধ্যেতে মাঝরাতে কত নরমভাবে হাসি মজা করে কথা বলছিলেন তথাগত বাবু, আর এখন ধমকে কথা বলছেন। বন্ধুত্ব করতে চাইনি বলে ওনার অভিমানে আঘাত লেগেছে হয়তো। খুব নম্রভাবে দেবী বলে, আমার ফোনটা তো উদ্ধার করতে পেরেছেন তথাগত বাবু, তাহলে ওটা কি আমি ফেরত পেতে পারি? আমি কি এখন একবার থানায় যাব? আবার গম্ভীর গলা শোনা যায়। আমি এখন থানায় নেই দেবিকা। ফোনটা যদি এখন আপনি পেতে চান তাহলে হাইওয়ের ধারে পান্থশালা রেস্টুরেন্টে গতকাল যেখানে আমরা মোমো খেলাম সেখানে চলে আসুন। আমি ওই রেস্টুরেন্টের কাছাকাছিই আছি। মিনিট 10-এর মধ্যেই ওখানে পৌঁছাচ্ছি। আপনার ফোন ওখানেই আপনাকে আমি দিয়ে দেব। তারপর আপনি আপনার রাস্তায়, আমি আমার রাস্তায়। কিছুক্ষণ পরে রেস্টুরেন্টে তাহলে আমাদের দেখা হচ্ছে। দেবীকে আর কিছু বলতে না দিয়ে ফোনটা কেটে দেয় তথাগত। বিমূঢ় দেবী চুপচাপ দাঁড়িয়ে থাকে। রেস্টুরেন্টে যাবে কি যাবে না সিদ্ধান্ত নিতে পারে না। পরে ভেবে নেয় এটাই তো শেষবার।
ফোনটা একবার ফেরত পেলেই আর তথাগতর সঙ্গে দেখা সাক্ষাৎ হবে না, তাই রেস্টুরেন্টেই চলে যাই। হাইওয়েগামী একটা বাসে উঠে পড়ে দেবী। বাস স্ট্যান্ডে আজ সিভিল ড্রেসে বুলেট নিয়ে অপেক্ষা করছিল তথাগত। দেবীকে বাসে উঠতে দেখে সে একটু দূর থেকেই বাসটাকে ফলো করতে আরম্ভ করে। পান্থশালা রেস্টুরেন্টের সামনে বাস থেকে নেমে পড়ে দেবী। এদিক ওদিক তাকিয়ে তথাগতকে বা তার জিপটাকে দেখতে পায় না। ইতস্তত করে একাই রেস্টুরেন্টের ভেতরে প্রবেশ করে গতকালের টেবিলে গিয়ে বসে। ওয়েটারকে 2 প্লেট মোমোর অর্ডার দিয়ে তথাগতকে ফোন করে দেবী। পরপর 1 বার 2 বার 3 বার ফুল রিং হয়ে ফোনটা কেটে যায়। সে ভীষণ বিরক্ত হয়। এভাবে রেস্টুরেন্টে সে কখনো কারোর জন্য অপেক্ষা করেনি। 500টা মিনিটকে যেন একটা বছর বলে মনে হচ্ছে দেবীর। ব্যস্ত হয়ে আবার তথাগতকে সে ফোন করে। হাইওয়ের ধারে দাঁড়িয়ে সিগারেট খেতে খেতে ফোনটার দিকে তাকিয়ে তথাগত ভাবে, এবার বোঝো ম্যাডাম, ফোন রিসিভ না করলে কেমন লাগে। ঠিক 5 বারের মাথায় ফোনটা রিসিভ করে তথাগত। কি ব্যাপার, আপনি কোথায় তথাগত বাবু? আপনার আসতে কত দেরি হবে? এভাবে রেস্টুরেন্টে একা আমি কতক্ষণ বসে থাকবো? আপনি প্লিজ তাড়াতাড়ি আসুন, এখানে আমার একা খুব অস্বস্তি হচ্ছে। আপনি এত উত্তেজিত হবেন না দেবিকা, আমি ঠিক 5 মিনিটের মাথায় ওখানে পৌঁছাচ্ছি। 5-7 মিনিট পর দেবী দেখে হালকা হলুদ শার্ট, গাঢ় নীল জিন্স ও কালো ব্র্যান্ডের চশমা পরে তথাগত লম্বা লম্বা পায়ে এগিয়ে এসে তার সামনের চেয়ারে বসছে। মুগ্ধ হয়ে তথাগতর ফর্সা মুখের দিকে তাকিয়ে থাকে দেবী। কপালে ফুটে ওঠা বিন্দু বিন্দু ঘাম তাকে আরও আকর্ষণীয় করেছে। তথাগত সামনে এসে বসতেই তার গায়ে সুগন্ধ দেবীর নাক ছুঁয়ে মনে একটা ভালো লাগার ঢেউ তুলে দেয়। সামনে মোমোর প্লেট পড়ে থাকে, হাতে কাঁটা চামচ ধরা থাকে। খেতে ভুলে যায় দেবী। ম্যাডাম, মানলাম আমি হ্যান্ডসাম, অনেক মেয়েই আমার দিকে হাঁ করে তাকিয়ে থাকে, তা বলে এখন আপনার গরম মোমোকে অপেক্ষা করানো ঠিক নয়। আমাকে দেখার অনেক সময় আপনি পাবেন, এখন মোমোটা খেয়ে ফেলুন। ভীষণ লজ্জায় চোখ নামায় দেবিকা। আমি মোটেই আপনাকে দেখছিলাম না, আমি ভাবছিলাম যে আপনি আমাকে মিথ্যে বললেন কেন। আপনি এদিকে কেসের তদন্তে এসেছিলেন, তাহলে আপনার পুলিশের ড্রেস কই, জিপ কই? নাকি পুলিশরা আজকাল সিভিল ড্রেসেই চড়তে যায়? কথা দিয়ে ভারী জব্দ করেছি পুলিশটাকে, মনে মনে ভেবে মুচকি হাসে দেবিকা। এবার হাসি পায় তথাগতরও। হাসি মুখের সামনের মোমোর প্লেটটা টেনে নেয়। বাহ, এই প্লেটটা আমার জন্য বুঝি? তা আজ কি আমায় খাওয়াবেন? আমি কিন্তু 2 প্লেট মোমো খাবো। আজ সারাদিন আমার খাবার জোটেনি। সব সময় চোর ছেচরদের সঙ্গে চড়তে চড়তে এখন খিদেতে পেটে ইঁদুর দৌড়চ্ছে। কেন তথাগত বাবু, আজ দুপুরে কোয়ার্টারে আপনার মায়ের কাছে খেতে যাননি? একটু অবাক হয়ে প্রশ্ন করে দেবী। না, মা কোয়ার্টারে নেই, রাগ করে পিসিমার বাড়ি চলে গেছে। আমার ফোনও ধরছে না জানেন। এবার তথাগতকে একটু দুঃখী লাগে। সে কি, কেন? উনি কেন রাগ করেছেন? আপনি নিশ্চয়ই আপনার মাকে কিছু বলেছিলেন বা কিছু করেছিলেন। সে খুব বড় ইতিহাস, বুঝলেন ইতিহাসের ম্যাডাম। মা সবসময় আমার বিয়ে নিয়ে অশান্তি করে। ওনার নাকি ঝগড়া করার জন্য বৌমা চাই, খেলা করার জন্য নাতি নাতনি চাই। এই বৌমা নাতি নাতনি এগুলো আমি কোথায় পাই বলুন তো? বাজারে তো কিনতে পাওয়া যায় না, আর কুমোরের কাছে অর্ডার দিয়ে তৈরি করতেও দেওয়া যায় না। তো আমি রেডিমেড মায়ের বৌমা পাবো কোথায়? হেসে ফেলে দেবী। একটা বিয়ে করে নিন না তথাগত বাবু, তাহলে সব ঝামেলা মিটে যাবে। মাসিমা খুব খুশি হবেন। হাসবেন না দেবিকা, বিয়ে যে করব তো মেয়ে পাবো কোথায়? মা তো প্রতিদিন অনেক মেয়ের ছবি দেখায়, কিন্তু আমার কাউকে পছন্দই হয় না। জানা নেই, চেনা নেই, কথা নেই, বার্তা নেই, বন্ধুত্ব নেই, প্রেম নেই, শুধু শুধু মেয়ে দেখলাম আর বিয়ে হয়ে গেল। এভাবে সম্পর্ক হয় নাকি? আফটার অল আমি এ যুগের ছেলে, মায়ের আমলের মতো সম্বন্ধ করে এখন কি বিয়ে হয়? সিরিয়াস মুখ করে বলে তথাগত। তাহলে একটা প্রেম করুন। স্কুলে কলেজে হয়নি কখনো প্রেম? গার্লফ্রেন্ড ছিল না? কি যে বলেন দেবিকা, আজকালকার মেয়েরা অনেক চালাক চতুর, অনেক ক্যালকুলেশন করে বন্ধুত্ব করে, প্রেম করে। প্রেম করব বললেই কি করা যায়? এই দেখুন না, গতকাল রাতে একটা মেয়েকে আমার সঙ্গে বন্ধুত্ব করবেন, আমার বন্ধু হবেন বললাম, সে রেগে ফোনটা সুইচ অফ করে দিল।
হয়তো আমি তার বন্ধু হওয়ার যোগ্য নই। লজ্জায় গাল দুটো টকটকে লাল হয়ে যায় দেবীর। তথাগতর ইঙ্গিতটা যে সোজা তার দিকে, সেটা বুঝতে পেরে খুব অস্বস্তিতেই পড়ে। আর চোখে দেবীকে দেখে নিয়ে নিজের মনে বকবক করে যায় তথাগত। আসলে ম্যাডাম, আমি পুলিশ, আমাদের সবসময় বিভিন্ন চাপে থাকতে হয়। ডিউটির কোনো নির্দিষ্ট সময় থাকে না, যে কোনো জায়গায় গ্রামে গঞ্জে পোস্টিং হতে পারে। এসব অনেক কিছু ভাবে মেয়েরা এবং তাদের পরিবার। অনেকে আবার ভাবে পুলিশ মানে সে বাজে মানসিকতার, মাতাল, ঘুষখোর, তোলাবাজ, অনৈতিক ব্যক্তি। এসব কারণে তো কোনো মেয়ের সঙ্গে বন্ধুত্ব, প্রেম কিছুই হয়নি। আসলে আমার কপালটাই খারাপ। আমি বন্ধুত্বের হাত বাড়ালেও বিপরীত পক্ষ বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয় না। মাথাটা নিচু করে চুপ করে থাকে দেবী। ওয়েটারকে হাঁক দেয় তথাগত। ভাই, এখানে আরও 2 প্লেট চিকেন মোমো দিয়ে যাও। রাতের খাবারটা খেয়েই নি। আজ রাতে কপালে খাবার নাও জুটতে পারে। সারা রাত থানায় থাকতে হবে। কাল আবার এলাকায় মন্ত্রী আসবেন। আজ সারা রাত জেগে কাজ করতে হবে। মৃদুস্বরে দেবী বলে, মাসিমা না থাকলে আপনার তো খাওয়া দাওয়ার কষ্ট হবে। মাসিমার রাগ ভাঙিয়ে ওনাকে আপনার কাছে নিয়ে চলে আসুন। আপনি ছেলে, মায়ের কাছে ক্ষমা চাইলে উনি ঠিক ক্ষমা করে দেবেন। মাসিমা চলে এলে আপনার খাওয়া দাওয়ার অসুবিধা থাকবে না। দেবিকা, আপনি চেনেন না আমার মাতৃদেবীকে? এখন যখন বলে গেছে আমার নাকি মুখদর্শন করবে না, তখন আর কিছুতেই আমার কাছে আসবে না। অবশ্য দোষটা আমারই। মাকে কথা দিয়েছিলাম পিসিমার ও মায়ের সঙ্গে পিসেমশাইয়ের এক বন্ধুর মেয়েকে দেখতে যাব, কিন্তু থানাতে যা কাজের চাপ তাতে ফেসেছিলাম। তাছাড়া মোটেও ইচ্ছা ছিল না মেয়ে দেখতে যাওয়ার। তাই পিসেমশাইয়ের কাছ থেকে ওই মেয়েটার ফোন নাম্বার নিয়ে তাকে নিজের সম্বন্ধে খুব উল্টোপাল্টাই বলি। ওকে বলি থানায় থাকলে ডিউটির ফাঁকে ফাঁকে আমি প্রায় মদ খাই। আসলে আমার এক্স গার্লফ্রেন্ডের ব্রেকআপের শোকটা এখনও কাটিয়ে উঠতে পারিনি। তাছাড়া আমি খুব রাগী। রেগে গেলে সামনে যে থাকে তাকে চড়থাপ্পড় দিয়ে দিই। এইসব শুনে মেয়েটি আমার সামনে বসতেই অস্বীকার করে। আমাদের সম্বন্ধটা ভেঙে যায়। তবে মেয়েটা ভীষণ বদমাশ, অসভ্য, বুঝলেন? এত করে রিকোয়েস্ট করলাম আমার এই কথাগুলো কাউকে বলবেন না, নিজের মধ্যেই রাখবেন। তা মেয়েটা কথা শুনল না। নিজের বাবা মা, আমার পিসিমা, পিসেমশাই সবার সামনেই আমার কীর্তির কথা ফাঁস করে দিল। পিসিমার কাছ থেকে এসব জানার পর মা আমার সাথে আর একটা কথাও বলেনি। আমি থানায় ছিলাম, হঠাৎ পিসিমা আমাকে ফোন করে জানায় মা পিসিমার বাড়ি চলে গেছে। আমার মুখ আর কখনো দেখবে না, আমার সাথে কখনো কথা বলবে না, যেদিকে দু চোখ যায় চলে যাবে। আপনি সাংঘাতিক মানুষ তথাগত বাবু। নিজে ফোন করে নিজের সম্বন্ধ ভাঙলেন। পাত্রী যদি দেখতে যাবেনই না, তাহলে মাসিমাকে কথা দিয়েছিলেন কেন? আপনার এখন উচিত সব কাজ ছেড়ে দিয়ে পিসিমার বাড়ি গিয়ে মাসিমার পায়ে ধরে ক্ষমা চেয়ে তার রাগ ভাঙিয়ে নিয়ে আসা। মৃদু হাসে তথাগত। এত সহজে আমার মায়ের রাগ ভাঙবে না ম্যাডাম। আসলে কিছু কিছু মহিলারা ভীষণ জেদি হয়, যেমন আমার মা আর আপনি। মায়ের জেদ আমাকে কোয়ার্টারে একা থাকতে হবে, উনি আমার সঙ্গে থাকবেন না। আর আপনার জেদ আপনি আমার সাথে বন্ধুত্ব করবেন না। আপনার ফোনটা ফেরত পেয়ে গেলেই আমার সাথে সব যোগাযোগ বন্ধ করে দেবেন। কি ঠিক বললাম তো ম্যাডাম? একটা গভীর দীর্ঘশ্বাস ছাড়ে দেবী। আমার ফোনটা তথাগত বাবু? ও হ্যাঁ, ফোনটা সাথে করেই এনেছি। পকেট থেকে পলিথিনে মোড়া ফোনটা বের করে দেবিকার সামনে রাখে তথাগত। এটাই তো আপনার ফোন, ভালো করে দেখে নিন। আনন্দের সঙ্গে ফোনটা নেড়ে চেড়ে খুলে দেখে দেবী। হ্যাঁ হ্যাঁ, এটাই আমার ফোন। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব তথাগত বাবু, বুঝতে পারছি না। দেবীর হাত থেকে ফোনটা নিয়ে নেয় তথাগত। এভাবে এটা আপনাকে দেওয়া যাবে না ম্যাডাম, এর কিছু লিগ্যাল প্রসিডিওর আছে। তবে আপনাকে কিছুই করতে হবে না। প্রয়োজনীয় কাগজপত্র আমি সব তৈরি করতে বলে দিয়েছি। আগামীকাল আপনি একবার থানায় এসে সব কাগজপত্রে সই করে দেবেন, তবেই আমি ফোনটা আপনাকে অফিসিয়ালি হ্যান্ডওভার করে দিতে পারবো। আর আগামীকালের দিনটার অপেক্ষা ম্যাডাম। তারপর থেকে আমি এভাবে আর আপনাকে বিরক্ত করব না। তথাগতর কণ্ঠস্বর ভারী হয়ে যায়, গলাটা বুঝে আসে দেবীরও। এভাবে কেন বলছেন তথাগত বাবু? আপনি আমাকে কখনোই বিরক্ত করেন না। উল্টে আপনি আমার এত উপকার করেছেন, এত সাহায্য করেছেন, হাজারবার ধন্যবাদ দিলেও। থাক না দেবিকা,
বারবার আপনার মুখে ধন্যবাদ শব্দটা শুনতে ভালো লাগছে না। সন্ধে হয়ে গেল, চলুন এবার ওঠা যাক। তার একপাশে দেবীকে নিয়ে দাঁড়ায় তথাগত। এখানে দাঁড়ান দেবিকা, সোনপুরের বাস এলে চেপে যাবেন। কথায় কথায় আপনার অনেকটা দেরি করিয়ে দিলাম, সরি। ফোনটা আপনি আগামীকাল পেয়ে যাবেন। এখন আমি আসি, ভালো থাকবেন। এবার ভীষণ কান্না পায় দেবীর। তথাগতর সঙ্গে আগের 2 দিন একসঙ্গে কাটানোর সময় সে সবসময় বাড়ি যাওয়ার জন্য ছটফট করেছিল। রাত্রি হচ্ছে বলে তথাগতকে বারবার তাড়া দিয়েছিল, কিন্তু আজ পরিস্থিতি সম্পূর্ণ উল্টো। আজ সে চুপচাপ শান্ত হয়ে দাঁড়িয়ে আছে, আর তথাগত বারবার তাকে বাড়ি ফেরার জন্য তাড়া দিচ্ছে। ভীষণ মানসিক কষ্ট হয় দেবীর। বিগত 2 দিন তথাগতর মধ্যে তার জন্য যে কেয়ারিং ভাবটা দেখেছে, এখন যেন সেটা অনুপস্থিত। আজ যেন তথাগত ভীষণ শান্ত এবং উদাস, কথায় কথায় হাসি মজাও করছে না, একটা গম্ভীর মুখ করে দাঁড়িয়ে আছে। দেবীর মনটা বেদনায় ভরে ওঠে। মনে হয় সে যেন অতি মূল্যবান কিছু একটা হারাচ্ছে। ধীরে ধীরে তথাগতর একদম কাছে সরে আসে দেবী। অত্যন্ত সাহস সঞ্চয় করে মৃদু গলায় বলে, আমাকে আজ সোনপুরে পৌঁছে দেবেন না? মাঝ রাস্তায় একা ছেড়ে দিচ্ছেন? আপনি জানেন না আমার শরীর খারাপ, আমি কিভাবে বাসে চেপে এতটা পথ যাব? এটা আমি কি ঠিক শুনলাম? মনে মনে ভাবে তথাগত। তারপর দেবীকে বলে, কিছু বললেন দেবিকা? আমি ঠিক শুনতে পেলাম না। দেবী খুব ভালোই বুঝতে পারে তথাগত সব শুনতে পেয়েছে, তবুও না শোনার বাহানায় সে আরও কিছু শুনতে চায়। তথাগতর চোখে চোখ রাখে দেবী, গলা ছেড়ে পরিষ্কারভাবে বলে, এই আপনার জন্য আজও আমার বাড়ি ফিরতে দেরি হলো। এখন আর বাস ধরতে পারবো না, চলুন আমাকে বাড়ি পৌঁছে দেবেন। কিন্তু আমি তো জিপ আনিনি দেবিকা, বাইক এনেছি, যাবেন আমার বাইকে? হঠাৎ এক ঝলক খুশি হয়ে যায় দেবিকা। সে উচ্ছ্বসিত হয়ে ওঠে, আমার কোনো অসুবিধা নেই, আমি তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে পারলেই হলো। অত্যন্ত আনন্দিত হয় তথাগত। দেবীকে পিছনে বসিয়ে বুলেটটা স্টার্ট করে। আবেগের বশে তথাগতর বাইকে চড়ে বসে দেবী, কিন্তু অত্যন্ত কুণ্ঠিত হয়ে জড়ো হয়ে বাইকের পিছন ঘেঁষে বসে থাকে। দেবীর কুণ্ঠা বুঝতে পেরে মৃদু হাসে তথাগত, তারপর বাইকে ঝড় তোলে। অত্যন্ত ভয় পেয়ে তথাগতর কাঁধের কাছের শার্টটা খামচে ধরে দেবী। বাইকের স্পিড কমান বলছি, আমি পড়ে যাব তো, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। আপনি এমন বাজে ড্রাইভিং করেন জানলে আমি কখনো আপনার বুলেটে চাপতাম না। পুলিশ হয়ে আইন অমান্য, হেলমেট নেই, কিচ্ছু নেই। নিজেকে কি মনে করেন আপনি, সিনেমার হিরো? হাঁপাতে হাঁপাতে এক নাগাড়ে কথাগুলো বলে দেবী। আমার বাসই ভালো, চাপবো না আমি আপনার বাইকে, বুকটা আমার ধরফর করছে। দেবীর কথা শুনে খুব একচোট হাসে তথাগত। আচ্ছা আচ্ছা, এবার আস্তে বাইক চালাবো, আপনি ঠিক করে আমাকে ধরে বসুন। দেবী বাইকের পিছনের রডটা শক্ত করে ধরে বসে। ইতিহাসের ম্যাডাম দেখছি বাইকে বসতেও জানে না, সব কিছু আমাকে হাতে ধরে শেখাতে হবে। একটু গিয়ে আবার বাইকে স্পিড তোলে তথাগত। দেবী ভয় ওর কাঁধটা চেপে ধরে, প্লিজ বাইকটা থামান, আমার ভীষণ ভয় করছে। রাস্তার পাশে বাইকটা দাঁড় করে তথাগত, এক হাত দিয়ে দেবীকে নিজের দিকে টেনে আনে। তারপর দেবী ডান হাতটা নিজের কোমরে জড়িয়ে দেয়। এভাবে আমার কোমরটা শক্ত করে জড়িয়ে ধরো দেবী, তাহলে দেখবে আর একটুও ভয় লাগছে না। আর জীবনে বাঁচতে গেলে একটু স্পিড, একটু গতি জরুরি। তুমি এটা অভ্যাস করে নাও। আর একটু আগে তুমি ঠিকই বললে, এখন নিজেকে যেন কোনো সিনেমার হিরোই লাগছে, যে পিছনে হিরোইনকে নিয়ে বিশ্ব সংসার ছেড়ে পালাচ্ছি। নাও লেটস গো। লজ্জায় কুকড়ে যায় দেবী। তথাগত হঠাৎ তাকে তুমি করে বলতেই মনে একটা মিষ্টি অনুভূতি সৃষ্টি হয়, সেটা অনুভব করে তথাগত। বেশি লজ্জা পেয়ে হাতটা আলগা করো না যেন, কারণ এবার আমরা ফ্লাই করব। সিট বেল্ট বেঁধে নাও, অর্থাৎ আমার কোমরটা শক্তভাবে জড়িয়ে ধরে বসো। আবার বুলেট ছোটায় তথাগত, আর তার পিঠের সঙ্গে পুরোপুরি লেপ্টে থাকে দেবী। যা শালা, এটা কি হলো? চরম রাগে, বিরক্তিতে, হতাশায় মাথা থেকে হেলমেট খুলে ফেলে দীপন। শালা বুলেট আছে বলে সাপের 5 পা দেখেছে, দিদিকে বুলেটে চাপিয়ে উড়িয়ে দিল। শালার টিকিটা ধরতে পারলাম না, কোথায় ওনার বুলেট আর কোথায় আমার গ্ল্যামার। সব আমার অভাগা কপালের দোষ।
তবে আমার দিদিটার কপাল ভালো। ঘরে সব সময় চুপচাপ শান্তশিষ্ট নিরীহ ভদ্র গোবেচারা গোছের মুখ করে ঘুরে বেড়ায়, যেন মনে হয় ভাজা মাছটি ঠিক উল্টে খেতে জানে না। এদিকে ঠিক একজন মালদার প্রেমিক জুটিয়ে নিয়েছে। ছেলেটা দেখতে খুব হ্যান্ডসাম, ফর্সা লম্বা সুদর্শন জিম করা বডি, তারপর ড্রেস বেশ, চশমা ঘড়ি বুলেট, পুরো অ্যাপিয়ারেন্স দেখে মনে হয় বড়লোক বাপের ছেলে। তা এমন ছেলের আমার প্রতি সাধারণ দেখতে দিদিকে পছন্দ হলো কিভাবে জানতে হবে। কেসটা সঠিক কি? ছেলেটা সত্যি দিদিকে ভালোবাসে নাকি বোকা দিদিটা ওই লোকটার জালে ফেসেছে? ভাবলাম দিদির সঙ্গে লোকটার গোটা 2 ছবি তুলে রাখবো। আমার পরম পূজনীয় পিতৃদেবকে তার অতি আদরের মেয়ের প্রেম কাহিনী দেখাবো। তার শালা সুযোগই পেলাম না। ধ্যাত, স্কুল থেকে দিদিকে ফলো করে এলাম, কিন্তু রেস্টুরেন্টের ভেতর ঢুকতে পারলাম না। তারপর ওদের পিছন পিছন কিছুটা এলাম, তবুও ধরতে পারলাম না। এখন তো আবার ছেলেটা দিদিকে নিয়ে উড়েই দিল। এবার কিভাবে ফলো করব? সব শালা আমার বাইকটার দোষ। চরম বিরক্তিতে নিজের বাইকটাকে লাথি মারে দীপ। তারপর একটা সিগারেট ধরায়, ধোয়া রিং ছাড়তে ছাড়তে ভাবে, এবার একবার যখন জেনে গেছি দিদি প্রেম করে, তখন আর পালিয়ে কোথায় যাবে বাছাধন? একদিন না একদিন ঠিক হাতে নাতেই ধরব। সোনপুর বাজারের কিছুটা আগেই বাইক থামায় তথাগত। দেবী, দেবী ঘুমিয়ে পড়লে নাকি? তথাগতকে ধরে ধীরে ধীরে বাইক থেকে নামে দেবী। আমি কখনো এমনভাবে বাইকে চাপিনি, কখনো এমন প্রাণ হাতে করে বাইকে বসিনি তথাগত বাবু। আচ্ছা, তাই নাকি? নিন, আপনাকে সোনপুর পৌঁছে দিলাম। তাহলে এখন আমরা বন্ধু হলাম তো দেবিকা ম্যাডাম? না, কখনো না। একদম আমি আপনার বন্ধু হব না। আপনি পুলিশ হয়ে আইন ভাঙেন। আগে বলুন, আর কোনোদিনও এমন বিশ্রীভাবে বুলেট চালাবেন না, আর হেলমেট পরবেন, তাহলেই আমি আপনার বন্ধু হব, নচেত কখনো নয়। তুমি কি আমায় শাসন করছো দেবিকা? না, আপনাকে সত্যটা জানাচ্ছি। আপনারা পুলিশরা হেলমেট না পরলে সাধারণ লোকজনদের জরিমানা করেন, আর নিজে আইনের রক্ষক হয়ে আইনকে বুড়ো আঙুল দেখান। আপনারও জরিমানা হওয়া উচিত। আচ্ছা, ঠিক আছে, তোমার বন্ধুত্বের খাতিরে আমি তোমার সব কথাই মেনে নেব দেবী। এবার থেকে হেলমেট পরবো, আর বাইকও কম স্পিডে চালাবো। তোমাকে কিন্তু এবার থেকে তথাগত আর তুমি করেই বলতে হবে। তুমি আমার কথা শুনলে আমিও তোমার কথা শুনবো, তাহলেই বন্ধুত্বটা ঠিকঠাক হবে। আর আমাকে তুমি করে না বললে আমি এর চেয়েও বেশি স্পিডে বাইক চালিয়ে রোহিণী ফিরে যাব। এবার সিদ্ধান্তটা তুমিই নাও। এক রাশ লজ্জা এসে ভিড় করে দেবীর চোখে। আমাকে একটু সময় দিন। এভাবে হঠাৎ কি করে তুমি বলা যায়? তুমি বলার অভ্যাস নেই তো। ইতস্তত করে দেবী। সরি ম্যাডাম, একদম সময় দিতে পারলাম না। এখন থেকেই তুমি আমাকে তুমি বলে ডাকবে, না হলে আমি তোমার কোনো অনুরোধই রাখবো না। এরপর একটা চলন্ত টোটোকে থামিয়ে তাতে দেবীকে তুলে দেয় তথাগত। বাড়ি ফিরে ফোন করবে দেবী, আমি তোমার ফোনের অপেক্ষা করব। গুড নাইট। মৃদুস্বরে দেবী বলে। তুমি সাবধানে বাইক ড্রাইভ করবে তথাগত, আর রোহিণী বাজারে শিবানী হোটেলে গিয়ে ডিনার করে নেবে। ওখানকার মাসি বিভিন্ন রকমের তরকা খুব সুস্বাদু বানায়। গুড নাইট। দেবী টোটোতে চেপে চলে যায়, কিন্তু তার কথাগুলো তথাগতর কানে ভাসতে থাকে। বাইকে হেলান দিয়ে কিছুক্ষণ ভাবনার রাজ্যে সে বিচরণ করে। থানায় প্রথম দেখার পর থেকেই দেবিকাকে বেশ অন্যরকম লেগেছে তার। মেয়েটা একদিকে সহজ সরল, অন্যদিকে প্রচণ্ড কর্তব্যনিষ্ঠ। কঠিন বাস্তবের আড়ালে চাপা পড়ে গেছে ম্যাডামের শিশুসুলভ মনটা। একটু রাগিয়ে দিলেই সেটা বেরিয়ে পড়ে। দেবিকার মুখটা মনে করে সে হেসে ফেলে। যাক, অবশেষে দেবিকা ম্যাডাম আমার কাছে ধরা দিল। এবার শুধু আমার মায়ের রাগ ভাঙানোর পালা। এত সুন্দর বৌমা পেলে মা রাগ করে থাকতেই পারবে না। মনের মধ্যে একরাশ ভালো লাগা, মুগ্ধতা নিয়ে ঘরে ফিরে দেবী। তথাগতর সঙ্গে বাইকের সওয়ারি তাকে এক আনন্দ জগতে পৌঁছে দিয়েছিল। এখন মনে হচ্ছে সে যেন এ জগতের নয়, কোনো এক স্বপ্নপুরীর রাজকন্যা, যেখানে দৈনন্দিন জীবনের টানাপোড়েন নেই, ছোটাছুটি নেই, কোনো ব্যস্ততা নেই, আছে শুধু অনাবিল শান্তি আর এক মধুর ভালো লাগা। এক মুখ হাসি নিয়ে দেবীকে বাড়ি ঢুকতে দেখে অবাক হয়ে যান অপরেশবাবু। ইস, কতদিন বাদে দেবীর মুখে হাসি দেখলাম।
রাত্রে খাবার টেবিলে দেবীকে নিজের মনে হাসতে দেখে অবাক হয়ে যায় অতসীও। রুটিগুলো নাড়াচাড়া করতে করতে দেবী আনমনে তথাগতর কথা ভেবে চায়। এখন কি করছে তথাগত? রাত্রে ডিনার করেছে কি? কোয়ার্টারে গেছে নাকি থানায় আছে? দিদির হাবভাব দেখে দীপ মনে মনে ভাবে, বোকাটা পুরো প্রেমে হাবুডুবু খাচ্ছে, খেতে খেতেও প্রেমিকের স্বপ্নে বিভোর হয়ে আছে। দাঁড়া, আগে জানতে পারি মালটাকে, তারপর তোর স্বপ্ন দেখা বের করব। এই দেবী, রুটিগুলো নাচাচ্ছিস কেন? তাড়াতাড়ি খাবারটা খেয়ে আমাকে উদ্ধার কর। মায়ের ধমকানিতেই বাস্তবে ফেরে দেবী। ইস, বাবা মা ভাই সবাই কি ভাবছে? কেন যে সবসময় তথাগতর মুখটা মনে ভাসছে কে জানে। বাবার দিকে তাকিয়ে একটু লজ্জা পেয়ে যায় দেবী। মাথা নামিয়ে খাবার খেতে মন দেয়। অপরেশবাবু অতসী দুজনেই অবাক দৃষ্টিতে দেবীর দিকে তাকিয়ে থাকে। ঠিক রাত 10টার সময় তথাগতর কাছে দেবীর ফোন যায়। কোথায় আছেন? কোয়ার্টারে নাকি থানায়? ফোনটা একটু হোল্ডে রাখো, একটু পরে কথা বলছি। ফোন ধরে থাকে দেবী। শুনতে পায় তথাগত কাউকে কিছু করার নির্দেশ দিচ্ছে। মিনিট 5 পর সে তথাগতর ভারী গলা শুনতে পায়। হ্যাঁ বলো দেবী, কি বলছিলে? বলছিলাম কি, আপনি ডিনার করেছেন? গম্ভীর গলায় গর্জে ওঠে তথাগত। দেবী, আবার আবার তুমি কথার খেলাপ করছো। আমি কিন্তু ভীষণ রাগী। হ্যাঁ হ্যাঁ জানি, রেগে গেলে তুমি সামনে যে থাকে তাকে চড়থাপ্পড় মেরে যাও, আর ডিউটির ফাঁকে ফাঁকে মদ খাও। আর কি যেন বলেছিলে? হ্যাঁ মনে পড়েছে, এক্স গার্লফ্রেন্ডের শোকে দেবদাস হয়ে আছো। সব আমি জানি। কথাগুলো বলে হি হি করে হাসে দেবী। এই, ইয়ার কি হচ্ছে আমার সঙ্গে? জানো আমি তোমার থেকে অন্তত 5-6 বছরের বড় হব। বয়োজ্যেষ্ঠ গুরুজন মানুষের সঙ্গে ইয়ার্কি করতে নেই, তাকে সম্মান দিতে হয়। আহা, বড্ড এলেন বয়োজ্যেষ্ঠ মানুষ। তাহলে তো দাদা বলতে হয়। তা কি বলবো, পুলিশ দাদা নাকি তথাগত দাদা? আবার হি হি করে হাসে দেবী। এবার কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো দেবিকা। এর প্রতিশোধ আমি কিন্তু সুদে আসলে নেব। হাত ধরে হিড় করে টেনে এনে লকআপে ঢুকিয়ে রাখবো। আমার পিছনে লাগা, বের করছি তোমার। হাসতে হাসতে বিছানায় লুটোপুটি খায় দেবী। তথাগত চুপ করে দেবীর হাসি শুনতে থাকে। কিছুক্ষণ পর দেবী ভাবে তথাগত হয়তো রেগে গিয়ে ফোন রেখে দিয়েছে। হ্যালো হ্যালো তথাগত, হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যাঁ শুনতে পাচ্ছি, তবে শুধু শুনছি না, তোমার হাসিটা অনুভব করার চেষ্টা করছি। খুব ইচ্ছে করছে তোমার হাসি মুখটা দেখতে। যখনই দেখেছি তখনই তোমার ক্লান্ত ম্লান শুকনো মুখটাই দেখেছি। এভাবে প্রাণ খুলে হাসতে তোমাকে আমি একবারও দেখিনি। পুরনো দিনের স্মৃতিচারণায় ডুব দেয় দেবী। আমি অনেক দিন এভাবে হাসিনি তথাগত। ইনফ্যাক্ট শেষ কবে হেসেছিলাম তা আমার মনে পড়ে না। আমি কখনো এভাবে কারোর সঙ্গে এত কথাও বলিনি। কোনো ছেলের সাথে কখনো রেস্টুরেন্টে খেতে যাইনি, রাতে ফোনে এভাবে গল্প করিনি। এই সব কিছু আমার জীবনে নতুন ঘটছে। ছোট থেকে আমার কোনো ছেলে বন্ধু নেই। ছেলেদের সঙ্গে মেলামেশা করা, কথাবার্তা বলা, বন্ধুত্ব করা, প্রেম করা, আমার মা এসব পছন্দ করে না। আর মায়ের ভয় আমি কোনো মেয়ের সঙ্গেই বেশি বন্ধুত্ব করতে পারিনি। সেখানে ছেলেদের সঙ্গে বন্ধুত্ব করা আমার পক্ষে অকল্পনীয়। ছোট থেকে আমার মনের মধ্যে ছেলেদের সম্বন্ধে একটা প্রবল ভয় তৈরি হয়ে গেছে। আমি জানি ছেলেরা খুব খারাপ, বন্ধুত্ব করার উপযুক্ত নয়। আজ আমি প্রাপ্তবয়স্ক, একজন স্কুলের শিক্ষিকা, কিন্তু এখনও দীর্ঘদিন ধরে বয়ে চলা ভয়টাকে জয় করতে পারছি না। আমার সহকর্মী সহ শিক্ষকদের সঙ্গেও আমি সবসময় একটা দূরত্ব রেখেই কথাবার্তা বলি। ওদের সঙ্গে প্রাণ খুলে মিশতে পারি না। সেজন্য আমার আড়ালে আমার সহকর্মীরা আমাকে নিয়ে অনেক হাসাহাসি করে। আর এই কারণেই তো প্রথমে আমি তোমার বন্ধু হতে চাইনি। আর বাবার কিডনির রোগ ধরা পড়ার পর থেকে তো আমি হাসতেই ভুলে গেছি। অনেক কষ্টে আমার বাবাকে আমি ফিরে পেয়েছি। বুঝলাম, কিন্তু কি যেন দেবী, প্রত্যেক মানুষের জীবনে পরিবারের সাথে সাথে একজন প্রকৃত বন্ধুর, একজন জীবনসাথীর খুব প্রয়োজন। কারণ এমন কিছু কথা থাকে, ব্যথা থাকে, দুঃখ যন্ত্রণা থাকে, যেগুলো শুধুমাত্র বন্ধুর সাথেই আলোচনা করা যায়, তাই না? আর মনের কথা সবসময় চেপে না রেখে প্রকাশ করতে হয়। এতে শরীর মন দুটোই ভালো থাকে। তাই তোমার মনে যা জমানো কথা আছে তুমি কিন্তু তোমার এই বন্ধুকে বলে হালকা হতে পারো।
আর প্লিজ এভাবে হাসি খুশি থেকো সব সময়। দিদিমণির গম্ভীর মুখ দেখতে একদম ভালো লাগে না, পেঁচার মতো লাগে। আবার হেসে ফেলে দেবী। প্রসঙ্গ বদলায় তথাগত। তা আজকের বাইক রাইড কেমন লাগলো ম্যাডাম? সত্যি বলতে হবে কিন্তু। ভীষণ উচ্ছ্বসিত হয় দেবী। প্রথমে খুব ভয় করছিল, মনে হচ্ছিল বাইকে নয় হাওয়ায় উঠছি। পরে খুব ভালো লাগছিল। আমি এই প্রথম কোনো ছেলের বাইকে চাপলাম তো। এর আগে শুধু ভাইয়ের বাইকেই চেপেছি। বাহ, আমি তাহলে খুব স্পেশাল বলো? প্রথম আমার বাইকে চাপলে, প্রথম আমার সাথে বন্ধুত্ব করলে, আমার সাথে প্রথম রেস্টুরেন্টে খেলে, এখন আমার সঙ্গেই রাত জেগে গল্প করছো। আমি তাহলে তোমার জন্য খুব লাকি বলো? তোমার সব কিছু প্রথম আমার সাথেই ঘটছে। সত্যিই তুমি খুব লাকি তথাগত। তোমার সাথে দেখা হওয়ার পর থেকে আমার জীবনে বেশ কিছু সদর্থক পরিবর্তন এসেছে। তোমার সাথে কথা বলতে আমার বেশ ভালো লাগছে। বুঝলাম, তবে এবার আমায় ফোনটা রাখতে হবে দেবী, বেশ কিছু জরুরি কাজ আছে। এ মা, কি আবোল তাবোল বকে সময় নষ্ট করলাম। কাজের কথা কিছু বলা হলো না। তুমি ডিনার করেছো তো? হ্যাঁ, শিবানী মাসির হোটেলের তড়কা ভীষণ সুস্বাদু। পেট ভরে রুটি তড়কা খেয়েছি। আর মাসিমাকে ফোন করে ওনার রাগ ভাঙালে? না, মায়ের সঙ্গে আমার কথা হয়নি। পিসিমাকে ফোন করেছিলাম। মা ভালো আছে। আমি জানি কিভাবে মায়ের রাগ ভাঙাতে হবে। কাজের চাপ একটু হালকা হলে মাকে গিয়ে নিয়ে আসবো। ঠিক আছে, এখন রাখছি তাহলে। আগামীকাল আমি থানায় যাচ্ছি, ওখান থেকেই ফোনটা নেব তো? ওহো সরি দেবী, আসল কথাটাই তো বলা হয়নি। আগামীকাল আমাদের দেখা হচ্ছে না। আগামীকাল মন্ত্রীমশাই আসছেন। রোহিণী বাজারে ওনার জনসভা আছে। আমি চরম ব্যস্ত থাকব। এখনও জনসভার মঞ্চেই আছি। আজ সারা রাত এখানে কাজ চলবে। জেলা থেকেও বড় বড় পুলিশ কর্তারা চলে এসেছেন। সেন্ট্রাল ফোর্স চলে এসেছে। আমার এখন দম ফেলার ফুরসত নেই। আগামীকালের কর্মসূচি পেরিয়ে যাক, তারপর তোমার ফোনটা তোমাকে ফেরত দেব। ওটা এখন থানায় জমা আছে। আর একটা দিন অপেক্ষা করো, তারপর ফোনটা হাতে পাবে। আমি ওটা যত্ন করেই রেখে দিয়েছি। তোমার 12,000 টাকার ফোনকে আর হারাতে দেব না। আমি যেন সবসময় ফোনের জন্য তাড়া দিচ্ছি। একটু অভিমান করে দেবী। সরি ম্যাডাম, ভুল হয়ে গেছে। আপনি তো থানায় ফোনের খোঁজে আসবেন না, থানার হ্যান্ডসাম অফিসারকেই দেখতে আসবেন। এটা আমার আগেই বোঝা উচিত ছিল। খুব খারাপ হচ্ছে তথাগত। এবার আমি ফোনটা রেখে দেব। আমিও এবার ফোনটা রাখছি দেবী। তাহলে ওই কথাই রইল। কালকের দিনটা বাদে পরশু আমাদের দেখা হচ্ছে। তোমার স্কুল ছুটির পর আমি তোমাকে ডেকে নেব। গুড নাইট। ঠিক আছে, গুড নাইট, বাই। রাত্রে মুখে বড়লিন ঘষতে ঘষতে অতসী অপরেশবাবুকে বলে, তোমার আদরের কন্যার কি হয়েছে কিছু জানো? নিজের খেয়ালে ঘুরছে বেড়াচ্ছে, নিজের মনে হেসে উঠছে, আবার গুনগুন করে গান গাইছে। কি ব্যাপার কি? মনের মধ্যে কিসের যেন এত ফুর্তির বান ডেকেছে জানো কিছু? সেদিন ঝগড়ার পর থেকে আমাকে তো মা বলে গ্রাহ্যও করে না। আমার সঙ্গে দীপের সঙ্গে বাক্যলাপ বন্ধ রেখেছে। ওই নিজের মর্জি মতো আমার একটা দুটো প্রশ্নের উত্তর দেয়। বাড়িতে শুধু তোমার সঙ্গেই ওর কথা হয়। তা জানো কিছু কি হয়েছে তোমার দেবীর? মেয়ে আবার প্রেম টেম করছে না তো? ইদানিং আবার মুখে মুখে বেশ ভালো কথা বলতেও শিখেছে। দেখো আবার কোথাও কিছু করছে নাকি। আহ অতসী, এই রাত দুপুরে এসব আলোচনা বন্ধ করো। মেয়েটা সুস্থ আছে, ভালো আছে, এটাই তো বড় কথা, তাই না? কিছুদিন আগে রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল। এখন হয়তো কোনো কারণে মেয়ের মন ভালো আছে, তাই হাসছে, গান গাইছে। এতেও তোমার কথা অতসী। বলছি কি আর সাধে? মেয়ের পরিবর্তন সবার আগে মায়ের চোখেই ধরা পড়ে। এই কদিনে তোমার দেবীর মধ্যে অনেক পরিবর্তন এসেছে। তাই তোমাকে আমি কথাগুলো বলছি। সময় থাকতে থাকতে সাবধান হও। কোনো কিছু হলে সেই তো আমাদের সবার মুখ পুড়বে। নাইট বাল্বটা বন্ধ করে বিছানায় শুয়ে পড়ে অতসী। দিন 2 পর স্কুলে ক্লাস করার সময় তথাগতর মেসেজ পায় দেবী। দেবী, তুমি স্কুল ছুটির পর আজ পান্থশালা রেস্টুরেন্টেই পৌঁছে যাবে। ওখানে আমি তোমার জন্য অপেক্ষা করব। মেসেজ দেখে দেবী অবাক। টিফিনের সময় সে রিপ্লাই করে, কেন রেস্টুরেন্টে কেন? আমার তো থানায় যাওয়ার কথা। স্কুল ছুটির পর ফোন আসে তথাগতর, সোজা রেস্টুরেন্টে চলে এসো, আজ ওখানেই দেখা করব। দেবীর উত্তর না শুনেই ফোনটা কেটে দেয় তথাগত।
এই পুলিশটা নিজেকে কিভাবে কে জানে, সব সময় যেন ওনার মন মর্জি মতোই চলতে হবে। মনে মনে গজগজ করে দেবী। তবুও ঠিক 5:30টার সময় বাস থেকে রেস্টুরেন্টের সামনে নেমে দেখে তথাগত আগের দিনের মতো সিভিল ড্রেসে দাঁড়িয়ে আছে। দেবীকে দেখে সে হাসি মুখে কাছে এগিয়ে আসে। কি ব্যাপার তথাগত বাবু, প্রতিদিন পুলিশের ড্রেস পরতে ভুলে যাচ্ছেন যে? কারণ আমি এখন অন ডিউটিতে নেই, নিজের পার্সোনাল ডিউটিতে আছি ম্যাডাম। আমি এখানে আমার সদ্য হওয়া বান্ধবীর সাথেই দেখা করতে এসেছি। চোখ দুটো বড় বড় করে তাকায় দেবী। তোমার কি ডিউটি নেই? খুব ফাঁকি টাকি দিচ্ছ নাকি? সত্যি দেবী, মাঝে মাঝে মনে হয় তুমি কিভাবে শিক্ষিকা হলে। তোমার ঘটে একটুও বুদ্ধি নেই? পুলিশের ড্রেস পরে রেস্টুরেন্টে একটা মেয়ের সঙ্গে দেখা করতে এলে সবাই আমাদের দিকেই তাকিয়ে থাকবে। যত লোক সবাই হাঁ করে শুধু তোমাকেই দেখবে আর মনে মনে ভাববে পুলিশবাবু এই মেয়েটির সঙ্গে রোজই রেস্টুরেন্টে প্রেম করতে আসে। সেজন্যই তো তোমার কাছে আসার সময় আমি ড্রেস পরি না, বুঝলে ম্যাডাম? লজ্জা পায় দেবী। রোজ একই রেস্টুরেন্টে আসার কি দরকার? আজ তো আমি থানায় যাচ্ছিলাম, তুমি তো বারণ করলে। করলাম। থানায় অত লোকের মাঝে আমি তোমাকে ভালো করে কি দেখতে পেতাম, নাকি মনের সুখে দুটো এলোমেলো গল্প করতে পেতাম? কি বললে? তথাগতর দিকে স্থির চোখে তাকায় দেবী। আমার দিকে এভাবে না তাকিয়ে চলো, ভেতরে চলো। এরপর দুজনে গল্প করতে করতে রেস্টুরেন্টের মধ্যে প্রবেশ করে। দুজনের জন্য মোমোর অর্ডার দিয়ে বেশ কয়েকটা কাগজ বের করে তথাগত, নাও এগুলোতে সিগনেচার করে দাও, তাহলে ফোনটা পেয়ে যাবে। অন্য কেউ হলে তাকে থানা কোর্ট অনেক ঘুরতে হতো। আমি তোমার জন্য সব কাগজপত্র রেডি করেই এনেছি। ফোনটা কিভাবে পেলে, কে চুরি করেছিল কিছুই তো বললে না। ফোনটা হাড়ু বলে একটা কিশোর ছেলের কাছে পাওয়া গেছে। তবে আমাদের তদন্ত অনুযায়ী ফোনটা পল্টু বলে একজন চুরি করে খুব কম দামে হাড়ুকে বিক্রি করে দেয়। তামিলনাড়ু পালিয়ে গেছে শ্রমিকের কাজ করতে। আমাদের ইনফরমার ঠিক করা আছে, পল্টু তামিলনাড়ু থেকে ফিরলেই ওকে তুলব। হয়েছে তোমার সই করা? কাগজপত্রগুলো গুছিয়ে নিয়ে দেবীর হাতে ফোনটা তুলে দিয়ে তথাগত বলে, এই নাও ম্যাডাম, তোমার 12,000 টাকার অমূল্য ফোন। মুহূর্তে রেগে যায় দেবী। এভাবে বললে কেন? বারবার আমাকে তুমি বলছো 12,000 টাকার ফোন, 12,000 টাকার ফোন। কেন এভাবে বলছো? সরি দেবী, আমি বলিনি, এটা বিকাশবাবুর কথা। আসলে সেদিন এফআইআর করার সময় তুমি অন্তত 5-7 বলেছ আমার 12,000 টাকার ফোন, তাই আর কি। দেবী বুঝতে পারে এই কথাটা নিয়ে তথাগত এবং বিকাশবাবুর মধ্যে বেশ একচোট হাসাহাসি হয়েছে। মুহূর্তেই দেবীর মুখটা ম্লান হয়ে যায়। তুমি জানো না তথাগত কত কষ্ট করে আমি এই ফোনটা কিনেছি। আর কিছু বলতে পারে না দেবী। নিজের পারিবারিক কাহিনী কিভাবে তথাগতর মতো একজন সদ্য পরিচিত লোকের কাছে প্রকাশ করবে? যতই তথাগত বন্ধু হোক না কেন, কিছু কথা সবসময় নিজের মধ্যে গোপন রাখতেই হয়। দেবীর ঔদাসীন্য তথাগতকে স্পর্শ করে। সে বুঝতে পারে দেবীর হয়তো কিছু আভ্যন্তরীণ কষ্ট আছে, যেটা দেবী নিজের মধ্যে রাখতে চায়, এই মুহূর্তে তাকে বলতে চায় না। তাই অন্য কথা পারে তথাগত। তা দেবিকা ম্যাডাম, হারানো ফোন তো ফেরত পেলে, তাহলে এবার কি আমাদের বন্ধুত্বের রীতি, নাকি এই অদমকে মনে রেখে নিয়মিত যোগাযোগ রাখবে, ফোন করবে? তোমার মতো বন্ধুকে আমি হারাতে চাই না তথাগত, তুমি খুব স্পেশাল। কথাটা বলে ফেলে লজ্জা পায় দেবী। তাড়াতাড়ি মোমোর প্লেটের দিকে চোখ নামায়। তথাগত দেবীর মুখের দিকে সতৃষ্ণ নয়নে তাকিয়ে থাকে।